মেলার কাজ ফুলদমে তো শুরু হয়ে গেছে। আর আমাদের বাসার সামনেই এই জায়গাটা বেশ এতটা সুন্দর করে সাজিয়েছে। এখনও অনেক জায়গাটা বাকি আছে, তবে পুরোটা দেখতে গেলে ভিডিওটার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই জিরাগুলো আনা হয়েছিল মাসিক বাজারের জন্য। তো এই জিরাগুলো ভাবছি একবারে রোদে দিয়ে তারপর কৌটার ভিতরে রাখবো। তো সে কারণে জিরাগুলো নিয়ে একটু যাচ্ছি ছাদে। আর কড়া রোদ, আর সকাল সকাল যদি জিরেগুলো রোদে না দিই তাহলে শীতের বেলা পরেও বতিতে রোদটা সরে যাবে, আর তখন এটা রোদ থাকবেও না। তো সে কারণে জিরেটা সকালে উঠেই আগে রোদ্রে দিয়ে আসছি। রোদ্রে দিয়ে এটা আবার 12টা সাড়ে 12টার ভিতরে উঠিয়ে নেব। ছাদ থেকে এসে আমি আলুটা কুচিয়ে নিয়েছি, নিয়ে আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে আমার এদিকে আটার পানিটা তো গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপর আলুটা দিয়েছি। আর আলুটাও এদিকে ভাজা হয়ে যাবে, আর আমার আটাটা মেরে রুটিটাও কিন্তু আমি তৈরি করে ফেলতে পারবো। আর অন্য দিন আগে রুটি করি, তারপরে রুটিটা সেকার পর আলুটা ভাজি। আজকে একটু ব্যতিক্রম করলাম, যে দেখি কোন কাজটা আগে যেটা বুঝবো যে এটা সুবিধা, তো সেই অনুযায়ী আবার শুরু করব। তো আটার খামিটা তো করে নিয়েছিলাম, এখন একটু লেচি কেটে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আজ সকালে নাস্তা বলতে রুটি আর আলু ভাজি, এটা টিফিনেও দিয়ে দিব। আর আলাদা করে কিছু করব না। সকালে যেহেতু আমি সকালেই রান্না করি, দুপুরে তো রান্না করি না। তো সকালে রুটি আর আলু ভাজিটা করছি, আবার দুপুরের রান্নাটা আমি চুলায় যেয়ে করে নিব। সকালের টাইমটা রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর দুপুরের টাইমটা একটু ঝামেলা মনে হয়। কেননা দুপুরে সকালের এই নাস্তাটা তৈরি করে খাওয়া দাওয়া করতে করতে বেশ 10:30 বেজে যায়। আর 10:30টার পর যে আমি রান্না করতে যাব, এদিকে আমি আমার মেয়েকে ঠিক টাইম মতো খাওয়াতে পারবো না, ওকে গোসল করাতে পারবো না, আমি নিজে কিছু কমপ্লিট করতে পারবো না, ঘরদোরও অপরিষ্কার থেকে যাবে। সেই দিকে দেখা যায় কি যে সারাটা দিনই আমার কাজ করতে হচ্ছে। তো সেই কারণে আমি সকালের টাইমটুকুই বেছে নিয়েছি যে আমার 11টা থেকে 11:30টার মতো কাজ করব। আর পুরো টাইমটা এরপরে আস্তে আস্তে ঘর গোছানো শুরু করে দেব। অবশ্য ওই 12টার ভিতরে আমার ঘরটাও গোছানো হয়ে যায়। আর আল্লাহর রহমতে সারাটা দিনে আর ঘরে হাত দেওয়া লাগে না। আবার পরের দিন থেকে আবার শুরু করি। আর সারাটা দিনের ভিতরে তেমন একটা কাজে আর লাগে না, একটু অন্যান্য কাজ করতে হয়, যেহেতু আমি মেশিনের কাজ করি। তো সে কারণে সেটাও করতে হয়। তো মাসের যে বাজারগুলো করেছিল সেগুলো তো ওঠানো হয়নি, এগুলো গতকাল রাত্রে এনেছিল। তো এখন এগুলো কৌটার ভিতরে একটু ঢেলে নিচ্ছি। আর আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়নি এখনও, ভাবছি যে এগুলো ঢুকিয়ে নিয়ে তারপর এই কাগজটা আর কি বাড়তি থাকবে না। আর বাচ্চাটাও যেহেতু বারবার বলে যে আম্মু এটা দাও, আম্মু ওটা দাও, তো বারবার ওই পলিথিন খুলে দিতে গেলেও অস্বস্তি লাগছিল। সে কারণে আগে ভাবলাম এগুলো আগে গোছায়ে রেখে দিতে পারলে তারপর আমার ঘরটাও আর কি একটু ভালো লাগবে, মনে হবে যে না পলিথিনগুলো এক জায়গায় রেখে দিতে পারবো। নয়তো মেয়েটা বারবার ওই পলিথিন ধরে আনছে আর বলছে আম্মু এটা খাবো, আম্মু ওইটা খাবো। তো ওইটা দেখে ভীষণ বিরক্তও লাগছে। তো যাই হোক, ওইটা আগেও কমপ্লিট করে গুছিয়ে রান্নাঘরে রেখে দিলাম। আর এবার মেয়েটাকে একটু কিছু খেতে দিব। ভাবছি মেয়েটাকে কি খাওয়ানো যায়, ভাতটা খাওয়াবো নাকি রুটি। তো ও প্রচণ্ড পরিমাণে রুটি খেতে পছন্দ করে। তো সে কারণে ওকে রুটিটাই দিয়েছি, দিয়ে বলছে আমি একটু রান্নাঘরে যাচ্ছি, তুমি একটু রুটিটা খাও। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি একা একা খেতে পারবো। তো এইদিকে খাচ্ছে আর আমি এইদিকে একটু ঘরের কাজ করছি, যে এখনও পর্যন্ত রান্নাঘরে যাইনি। গতকালকের আমার একটা ভিডিওতে আমি দেখেছিলাম, গতকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাই বলেছিলাম যে আমাদের এখানে হঠাৎ করে বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়ে। তো সেই জায়গাটা একদম ঠিক আমার ঘরের পিছন সাইডে একটা পুকুর আছে, সেই পুকুরটাতে পড়েছে। তো প্রথমে তো বুঝতে পারিনি, শব্দ তো পেয়েছিলাম, কিন্তু পরে একটা আন্টি এসে বলে যে তুমি তো রুম থেকে বেরোওনি, তা বুঝবা কী করে, একটু যে দেখে আসো যে কী অবস্থা। তো আসলাম, এসে দেখলাম যে একদম পুরো চারিপাশটা মনে হচ্ছে কি ঘূর্ণিঝড়ের মতো পাক মেরে গেছে।
আর হচ্ছে পুরো গাছের অর্ধেক তো উঠিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে। এই প্রথম আমি দেখলাম যে বাজ পড়লে কেমন, মানে যেটার উপর পড়ে সেটার অবস্থাটা কেমন হয়। তো ওখান থেকে এসেছি, এসে হচ্ছে একটু রান্নার বান্নার কাজে যাব, মানে রান্না করব। আর এখন কিন্তু খুব একটা বেশি বাজে না, ওই 8:30 মতো বাজে। আর আমার বাসা থেকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলে দুইজনই চলে গিয়েছে। আর এখন একদমই নিরিবিলি, আমি একা। তো এই নিরিবিলি অবস্থাটাই আমার রান্না করতে বেশ ভালো লাগে। তো এদিকে পুঁই শাকটা হচ্ছে কেটে নিলাম, পুঁই শাকটা আর হচ্ছে পেপলি শাক দুইটা একসাথে বেছে নিয়েছি। ফুলকপিটাও কেটে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এই ফুলকপিটা কাটতে যে ভীষণ ঝামেলায় পড়েছি, কেননা ওর ভিতরে বেশ কয়েকটা পোকা ছিল। তো ওই যে কয়েকটা পোকা দেখেছি, আর আমি তো ভীষণ খুঁতখুঁতে, ওই পোকার কারণে আমার একটা একটা করে ফুলকপির ভিতরের ফুলগুলা চিকিয়ে চিকিয়ে দেখতে হয়েছে যে কি পরিস্থিতির ভিতরে। তো এটা দিতে যেয়ে আমার তেলের ভিতর দিতে যে গায়ে ছিটকে আসছিল পানিটার কারণে। তো যাই হোক, ওইটা ঢাকনা দিয়ে তারপর আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আজ রান্না করব ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ, আর এদিকে পুঁই শাক দিয়ে পেপলির শাক দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব। অনেকে ফুলকপি ভেজে রান্না করে, কিন্তু আমি ফুলকপি কখনোই ভাজি না। আমার কাছে মনে হয় যে ভাজি তরকারির অন্যরকম একটা স্বাদ লাগে, আর সিম্পল এইভাবে রান্না করলে এটার স্বাদটা একটু টাটকা টাটকা লাগে। মনে হয় যে না ভাজলে তার একটা যে সেন্ট, তরকারির সেন্ট, অনেকের আবার ভাজির সেন্ট পছন্দ হয়, আসলে যে যেমনটা পছন্দ করে। আবার আমাদের হচ্ছে বেশিরভাগ আগেকার মানুষগুলো কিন্তু তরি তরকারি ভাজতো না, সেই কারণে কিন্তু তাদের তরি তরকারির স্বাদটা একটু ভালো থাকতো, আর সেই রান্নাগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগতো। আর আমি আমার রান্না এভাবে শিখেছি আমার দাদির কাছ থেকে, আমার দাদিকে দেখেছি যে এইভাবে রান্না করতে। তো সেই অনুযায়ী রান্না করি। আর আমার শাশুড়িকেও দেখেছি যে কখনো তরি তরকারি ভাজে না, ভাজলে বলে যে ওটা স্বাদ নষ্ট হয়ে যায়। আর আমাদের এখানে আমাদের এখন মানে চলমান হয়ে গেছে যে যে কোনো সবজি হোক, তরকারি হোক, শাক হোক, আগে খানিকটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করি। তো রান্না করতে করতে এইদিকে আর একজনের একটা ছাগল এসে রাইস কুকারে কয়টা ভাত ছিল, সে ভাতগুলো সব খেয়ে যাচ্ছে। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি যে কি অবস্থা। আগের দিনের পেঁপে গাছটাও এই ছাগলটাই খেয়েছিল। তো মালিককে রিপোর্ট করতে হবে যে ছাগল যেন বেঁধে রাখে, নয়তো এইভাবে করে থাকলে তো আর চলবে না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্য থেকেই থাকে। আমরা দূর থেকে হয়তো দেখে ভাবি যে না, আমার থেকে হয়তো ওই ব্যক্তিটা সুখী, কিন্তু এটা কিন্তু কখনোই নয়। কাশবন দূর থেকে কিন্তু দেখে মনে হয় অনেক ঘন, কিন্তু তার কাছে গেলে বোঝা যায় তার ঘনত্ব কতটুকু। ঠিক তেমনই প্রত্যেকটা ব্যক্তির মাঝে কিছু না কিছু আছে। আমি বিশেষ করে অনেক ব্লগারে দেখি যে অনেক ভালো রুমে থাকে, অনেক হচ্ছে বিলাসিতায় থাকে। হয়তো ভাবি মাঝে মধ্যে যে আমার থেকে হয়তো ও সুখী, কিন্তু অন্য সাইড থেকে যদি ভাবি যে না, হয়তো আমি তাদের থেকে অনেকটা সুখী। তারা যতটুকু দেখাচ্ছে ততটুকু তো নাও হতে পারে। নিজেই ভাবি, আবার নিজেই নিজেকে বুঝ দিই। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা একটু করে নিচ্ছি। সকালের নাস্তাটা যে আলু ভাজিটা করেছিলাম সেটা ওরা সবাই খেয়ে নিয়েছে। তো আমি এখানে একটু ফুলকপির তরকারি উঠিয়ে নিলাম, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। অনেক সমস্যার সম্মুখীন পেরিয়ে এই জায়গাটায় আসতে হয়েছে, তবে কখনোই নিজের হাল ছেড়ে দেয়নি, আর হচ্ছে কখনোই ডিপ্রেশনে চলে যায়নি। সবসময় একটা জিনিসই আমাকে শিক্ষা দিয়েছে, আমি গ্রামের ভিতরে থেকেছি, আর গ্রামে আমার আশেপাশে কিন্তু তেমন হচ্ছে ভাবে যারা মানে কী বলবো, মধ্যবিত্ত যারা, তারা কিন্তু নাই। খুব নিম্নবিত্ত মানুষ আমার আশেপাশে থাকে।
যারা হয়তো রিক্সা চালায়, ভ্যান চালায় অথবা ভাটায় কাজ করে, মিলে কাজ করে, এই ধরনের লোকজন আমার আশেপাশে থাকে। তো আমি যখন দেখি তাদেরকে যে তারা হয়তো ঈদে এক সেট কাপড়ও পাচ্ছে না, বছরে 2 সেট কাপড়ও পায় না, তখন মনে হয় যে না, আল্লাহ আমাকে অনেক সুখী রেখেছে, আমি অনেক ভালো আছি। তো অনেক ক্ষেত্রে অনেকে বলে যে তোমার রুচিটা এমন কেন, উপরের দিকে চোখ না নিচের দিকে চোখ। তো সেই ব্যক্তিদেরকে একটা কথাই বলা যায় যে উপরের দিকে চোখ করলে হোঁচট খেয়ে পড়তে হয়, কিন্তু নিচের দিকে চোখ যদি থাকে তাহলে এইটুকু বলা যায় যে চলার পথে অন্তত হোঁচট খেয়ে পড়তে হয় না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। এই মেলাটা হচ্ছে অরুষ শরীফ উপলক্ষে। তো অরুষ উপলক্ষে হচ্ছে, তো সে কারণে বাইরে লাইটিংটা একটু দেখে আসলাম। দেখে এসে বাসায় এসে একটু নাস্তা তৈরি করছি। তো চা করব। আর এখানে তোমার হাজব্যান্ড চা খায় না, তো ওনার জন্য অন্য অন্য কিছু করাই লাগবে। তো আজ বলছে আজ তুমি হচ্ছে ভাজা টাজা খেয়ে নাও, আলাদা করে আর হচ্ছে কিছু করছি না। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মুড়ি দিয়ে হচ্ছে ভাজা দিয়ে মাখিয়ে খেয়ে নেব। আর আমাদের জন্য এই তো চা তৈরি করছে আর সাথে থাকছে টোস্ট। তো আমি এখানে হচ্ছে আমরা খুব কমই চিনি খাই, বিশেষ করে আমি তো মোটেও খাই না। আর হচ্ছে আর যে কয়েকজন আছে তারা তো মন অব্দি যখন মনে চাই যে না চিনিটা খাবো তখন বেশ পরিমাণে নেয়, আর যখন মনে হয় যে না দরকার নেই, ঠিক আছে, তখন তো আমি যেইটুকু দিই সেইটুকুতেই হয়ে যায়। সন্ধ্যার নাস্তা কমপ্লিট, আর সেই সাথে আমার আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।